সরল সুদ কষার আজকের আমি শর্ট প্রশ্নগুলো সব আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা দেখো 21-এর দাগে এই প্রথম দিকে এমসিকিউ রয়েছে, বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে তাহলে কোনটি ঠিক হবে? দেখো আমরা মোট সুদ আই সমান আমরা জানি পিআরটি বাই 100, তাহলে এইখানে থেকে আই ইন্টু 100 সমান পিআরটি, তার মানে সি এর এই যেটা রয়েছে এই উত্তরটা ঠিক হবে। দ্বিতীয় প্রশ্ন, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তো ওই একই সরল সুদের হারে মূলধনটি 3 গুণ হবে কত বছরে? তো আমি একটু বলছি যে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে আমি খুব শর্টে বলবো যেহেতু শর্ট প্রশ্ন। তো সময়টা হচ্ছে T1 যদি ভাবি এটা হচ্ছে 20 বছর, আর আসল পি যদি ভাবি তাহলে সেটা আমি ধরে নিচ্ছি এক্স টাকা। যেহেতু দ্বিগুণ হওয়ার কথা বলা হয়েছে তাহলে মোট সুদ I1 এটা সমান তোমার দাঁড়াবে 2x মাইনাস এক্স সমান এক্স টাকা। তাহলে সরল সুদের হার একই রয়েছে, আমি মনে করছি সুদের হার হচ্ছে R%। তাহলে তুমি সেখান থেকে কি পাবে যে এক্স সমান আই সমান পিআরটি বাই 100, তাহলে এক্স সমান পি মানে এক্স, আর মানে এটা, আর ইন্টু 20 নিচে 100। দেখো দুদিক থেকে এক্স আউট হয়ে যাবে। আমি আবারও বলছি যেহেতু শর্ট প্রশ্ন খুব শর্টে বলছি, এটা কাটাকাটি করলে 5, তাহলে দেখো আর সমান 5 বেরিয়ে আসলো। তাহলে আমার বের করতে হবে যে কত বছরে 3 গুণ হবে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে T2 টাইম আমি বের করব, আর আসল তো একই রয়েছে। আর এইখানে মোট সুদ হবে যদি I2 ভাবি সেটা হচ্ছে 3x মাইনাস এক্স মানে হচ্ছে 2x টাকা। তো আমি লিখছি যে I2 সমান হচ্ছে পি আর T2 নিচে 100। তাহলে দেখো এটা মানে 2x, আর p মানে x, r মানে 5, T2 জানি না, নিচে 100। একটু কাটাকাটি করো 5 দিয়ে, তাহলে খেয়াল করো x x তো দুদিক থেকে আউট হয়ে যাবে, তার মানে T2 সমান হচ্ছে 40 বছর। তাহলে 40 বছরে আমার টাকাটা 3 গুণ হবে। হয়ে গেল। এরপর চলে আসছি তৃতীয় প্রশ্ন, বলছে কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে সরল সুদের হার কত? দেখো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমি 2 নম্বরে প্রায় আলোচনা করে ফেলেছি। তাহলে আমি মনে করছি মূলধন পি সমান এক্স টাকা, তো সময় টি সমান হচ্ছে 10 বছর, আর মোট সুদ আই সমান হচ্ছে 2x মাইনাস এক্স তার মানে হচ্ছে এক্স টাকা। দেখো আমি এগুলো যেহেতু শর্ট প্রশ্ন পুরোটা লিখছি না, সরল সুদের হার আমি মনে করছি R%, তাহলে আমার আই সমান PRT নিচে 100। তো এখানে x সমান x ইন্টু আর ইন্টু 10 নিচে 100, তো কাটাকাটি হবে, তাহলে 10 10 এ 100, দেখো দুদিক থেকে এক্স আউট হয়ে যাবে, তাহলে আর সমান হচ্ছে 10% বেরিয়ে গেল। তো এখানে যে আমার অপশানগুলো দিয়েছে দেখো 2 নম্বর অপশানটা আমার ঠিক হবে। চতুর্থ প্রশ্ন, বলা হয়েছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে, তাহলে আমি লিখছি আর সমান হচ্ছে x%, পি সমান এক্স, আই সমান এক্স। তাহলে তোমার বের করতে বলা হয়েছে, সরি একটু দেখে নিই, এখানে পি সমান এক্সটা লেখা ভুল হয়ে গেছে, পিটা জানি না, এটা আমার বের করতে হবে। আচ্ছা, সময়টা হচ্ছে আমার এক্স বছর,
তাহলে এই কটা জানা আছে। আমরা জানি আই সমান পি আর টি, নিচে 100। তাহলে এইখানে দেখো আই এর জায়গায় এক্স লিখবো, পি আর এর জায়গা এক্স, টি এর জায়গাও এক্স, নিচে 100। তাহলে এইখানে থেকে দেখো দুদিক থেকে একটা করে এক্স বাদ চলে যাবে, তাহলে পি সমান দাঁড়াবে 100 নিচে এক্স। দেখো একটা করে এক্স বাদ চলে গেছে, তাহলে পি সমান দাঁড়াবে 100/x টাকা। যদি না বুঝতে পারো ওইখানটা আমি আরও একটা লাইন লিখছি, মনে করো এইখানটায় এরপরে, তাহলে আমার হবে 1 সমান px/100, তার মানে হচ্ছে পি সমান 100 দিয়ে 1-এর সাথে গুণ করলে 100 নিচে এক্স। এই হয়ে গেল আমার আসল। তাহলে আমার এখানে তৃতীয় অপশানটা ঠিক। এরপর পঞ্চম প্রশ্ন, r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ। তাহলে আমার সুদের হার হচ্ছে r%, সময় t সমান হচ্ছে n বছর, আর মোট সুদ i সমান PNR নিচে 25 হলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমরা কি জানি i সমান PRT। আচ্ছা, এখানে এই যে পিটা রয়েছে এটা ছোট হাতের পি রয়েছে, তো আমি বড় হাতের পি এটা ধরছি, এগুলো ছোট হাতের পি, এগুলো হচ্ছে ছোট হাতের পি। যাই হোক, তাহলে আমার PRT নিচে 100, এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আই এর জায়গায় PNR নিচে 25, আর এটা হচ্ছে বড় হাতের পি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা অন্য কিছু ধরে নিতে পারো, হ্যাঁ। তাহলে আর সমান হচ্ছে r% বলেই দিয়েছে, টি সমান হচ্ছে n বছর, আর নিচে হচ্ছে 100। তোমরা যেন ভুল করে এই পি আর এই বাম দিকের পি আউট করে দিও না, এটা ক্যাপিটাল পি, এটা কিন্তু স্মল পি। তো এইখানে থেকে আমার বের করতে হবে ক্যাপিটাল পি। তো আমি কি করছি, তাহলে পি আর এন ইন্টু 25, এটা সমান 100 PNR। তাহলে এইখানে আমার পি সমান দাঁড়াবে 100 PNR, নিচে হচ্ছে RN ইন্টু 25। একটু কাটাকাটি করো, দেখো NR এই RN কেটে যাবে, এই 25 দিয়ে কাটলে এটা হবে 4, তাহলে হচ্ছে 4 স্মল পি। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। এগুলো স্মল পি, এগুলো স্মল পি ছিল। যাই হোক, তাহলে আমার 2 নম্বরটা হচ্ছে উত্তর। আমি আবারও বলছি, যদি তোমাদের গুলিয়ে যায় তোমরা এখানে আসল আমি যে ক্যাপিটাল পি ধরেছি, তোমরা ক্যাপিটাল পি না ধরে তোমরা এক্স ধরে নেবে, তাহলে তোমাদের আর ভুলাবে না। এরপর সত্যি মিথ্যে লিখতে হবে। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়, এটা সত্য রয়েছে। এরপর আসল এবং বার্ষিক শতকরা সরল সুদের হার একই থাকলে আমি একটু সূত্রটা লিখছি, আই সমান PRT/100, এটাই হচ্ছে আমাদের সূত্র। তো বলা হয়েছে আসল এবং বার্ষিক শতকরা সরল সুদের হার, তার মানে পি আর আর এরা দুজনে হচ্ছে অপরিবর্তিত। তো মোট সুদ সময়ের সাথে ব্যস্ত অনুপাতে থাকবে। তুমি একটু দেখে নাও, যেহেতু মোট সময়ও উপরে রয়েছে, তাহলে আমার কিন্তু এটা ভুল রয়েছে, আমাদের কিন্তু সরল সম্পর্কে রয়েছে। খেয়াল করো, তাহলে আই সমান আমার এই যে পি আর আর নিচে 100, এই টোটালটা হচ্ছে আমার একটা ধ্রুবক ইন্টু টি। তার মানে হচ্ছে আমার আই আর টি সরল সম্পর্কে রয়েছে। আমাদের এরপর ভেদের চ্যাপ্টারে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। তো তোমরা এইভাবে জেনে রাখো যে যদি সময় বাড়ে তাহলে মোট সুদের পরিমাণও বাড়বে, সেই জন্য আমাদের ব্যস্ত এই সরল সম্পর্কেই আছে। আমি আবারও বলছি, যদি সময় বেশি হয়ে যায় তাহলে মোট সুদও বেড়ে যাবে। সুতরাং আমার মোট সুদ আর সময়ের মধ্যে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক নয়, তাহলে এটা আমার মিথ্যা রয়েছে। এরপর চলে এসো শূন্যস্থান পূরণ। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলা হয়। আমাদের মাধ্যমিক পরীক্ষায় 6 নম্বরের MCQ থাকবে,
5 নম্বরে থাকবে সত্যি মিথ্যা, আর 5 নম্বর থাকবে শূন্যস্থান পূরণ। সুতরাং এই সমস্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদাসল। সুদাসল মানে আমার আসল প্লাস মোট সুদ, আসল প্লাস মোট সুদ। তো আমার আসল তো 2p দেয়াই রয়েছে, তাহলে আমার মোট সুদ বের করতে হবে। তো মোট সুদ কি করে বেরোবে? আমরা জানি পি আর টি, এখানে পি বলতে 2p, আর বলতে r/2, আর টি মানে হচ্ছে ছোট হাতের টি, পি আর টি বাই 100। তো এইখান থেকে দেখো এই 2 কেটে যাবে, তাহলে থাকবে পি আর টি নিচে 100, তার মানে এখানে হবে পি আর টি নিচে 100। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, এক বছরে আসল এবং সুদ আসলের অনুপাত যদি 8:9 হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তো আমি মনে করছি আসল পি সমান 8x টাকা, আর সুদাসল বলা আছে, তাহলে সুদাসলটাও ধরে নিচ্ছি 9x টাকা। তো সুদাসল যদি 9x টাকা হয়, তাহলে মোট সুদ i সমান হবে 9x মাইনাস 8x, তাহলে x টাকা। বেশ, এরপর সময় জানা আছে, সময় t সমান হচ্ছে 1 বছর, তার মানে হচ্ছে আমার বের করতে বলা হয়েছে সুদের হার, আমি ধরে নিচ্ছি সেটা r%, তাহলে মোট সুদ i সমান PRT বাই 100। তো i এর জায়গায় আমি লিখবো x, p এর জায়গায় লিখবো 8x, আর r এর জায়গায় rই থাকবে, সময়টা হচ্ছে 1 বছর, নিচে 100। তাহলে এইখানে থেকে আমার r এর মান বের করতে হবে, তাহলে আমি লিখছি 8xr সমান 100x, তাহলে এখানে থেকে r সমান 100x নিচে 8x, x কেটে যাবে, আর যদি 4 দিয়ে কাটি এটা 25, এটা 2, তাহলে আমার 25-এর 2%, এটাকে তুমি 12 পূর্ণ 1-এর 2% লিখতে পারো, তাহলে আমার এখানে শূন্যস্থান হবে 12 পূর্ণ 1-এর 2%। এরপর আমার শূন্যস্থান পূরণ শেষ হয়ে গেছে, এবারে আসছে 2 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো বলা হয়েছে কোন মূলধন বার্ষিক সরল সুদের হার বলে দেওয়া হয়েছে, তাহলে এখানে লেখো সুদের হার ছোট হাতের r সমান 6 পূর্ণ 1-এর 4% সমান 25-এর 4%, আর বলছে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে এখানে লিখি, মনে করি যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, তাই তোমাকে লিখে লিখে করতে হবে। মনে করি আসল ফি সমান আমরা ধরে নিচ্ছি x টাকা। তো এরপর তোমার যেহেতু দ্বিগুণ হওয়ার কথা বলা হয়েছে, তাহলে লিখবে অতএব মোট সুদ i সমান 2x মাইনাস x সমান x টাকা। আচ্ছা, 2x কোথা থেকে এলো যদি বুঝতে না পারো, তাহলে মাঝখানে আরো একটা লাইন লিখবে সুদাসল সমান 2x টাকা, এটা লিখে নেবে, তাহলে এটাই বোঝা যাবে মোট সুদ i সমান সুদাসল মাইনাস আসল x টাকা হয়ে গেল। এরপর সময় তো তোমার বের করতে হবে, তাহলে এখানে লিখবে সময় t বছর ধরি, আমরা ধরে নিচ্ছি যে t বছরে দ্বিগুণ হবে, তাহলে লিখবে আমরা জানি i সমান PRT নিচে 100। তো এখানে i বলতে x, p মানেও x, r মানে 25-এর 4, t জানি না, নিচে x। তাহলে খেয়াল করো একটু ছোট হয়ে যাবে, দুদিক থেকে x আউট হয়ে যাবে, তাহলে আমি পাবো 25-এর 4t সমান 100।
আমার দুদিক থেকে এক্স আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 থাকবে, এক্স ইন্টু 1 মানে 100, আর এটা 25-এর 4 টি। তাহলে এইখানে থেকে টি সমান পাবো 100 গুণ 4 নিচে 25, কাটাকাটি করো, 4 25 100, তাহলে হচ্ছে 16। তাহলে লিখবো অতএব 16 বছরে দ্বিগুণ হবে। হয়ে গেল। পরের প্রশ্ন বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়েছে, তাহলে অমল বাবুর মূলধন কত? তো আমি একটু এখানে লিখে নিচ্ছি, মনে করি অমল বাবুর মূলধন পি টাকা। তো এখানে আমি একটু অন্যরকম ভাবে করব, যে সুদের হার কমেছে কতটা, কমেছে আমি জাস্ট বিয়োগ করব, কত পার্সেন্ট কমেছে আমি সেটা দেখতে চাইছি। তাহলে এটা বিয়োগ করলে হবে, দেখো 4 3 12 3 15 4, এত পার্সেন্ট সুদের হার কমে গেছে, তাহলে 16 বিয়োগ 15 নিচে 4, তাহলে 1/4% হচ্ছে আমার সুদের হার কমেছে। এইবার তাহলে অমল বাবুর বার্ষিক আয় এই সুদের হারটা কমার দরুন 60 টাকা কম হয়েছে, তাহলে লিখবো যে অতএব বা শর্তানুসারে, একটু অন্যরকম ভাবে করলাম, আমি আরো একটা ভাবে বলবো, তোমরা যেটা সুবিধা হবে সেটাই করবে। তো আমার আসল পি টাকা, এই পি টাকার 1/4%, এইটা সমান হচ্ছে আমার 60 টাকা। দেখো এইটাই কমেছে, তাই আমি এইভাবে লিখলাম। তাহলে 1/4 এর নিচে আমার 100, এটা সমান 60 টাকা। তার মানে এখান থেকে পি ইন্টু 1/4, দেখো 100টা এপারে চলে এলে গুণ হয়ে যাবে, আর এরপর তাহলে এইখানে লিখবে পি সমান ইন্টু 4, তাহলে এই গুণটা করলে হবে 24,000 টাকা। তাহলে অমল বাবুর মূলধন। দ্বিতীয় প্রশ্ন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে? তাহলে এখানে লেখো, মনে করি আসল ফি সমান এক্স টাকা, সময় টি সমান 4 বছর। আচ্ছা, মোট সুদ, এটাকে আই দিয়ে প্রকাশ করছি, এটা দেখো বলেছে আসলে 8/25, তাহলে ইন্টু এক্স এত টাকা। আচ্ছা, সুদের হার জানি না, এটা বের করতে হবে, তাহলে এখানে লিখবে যে সুদের হার r%, ধরি, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে এখানে লিখবো, আমরা জানি মোট সুদ আই সমান PRT/100। তাহলে পি এর জায়গায় আমরা কত লিখবো, এইখানে লিখবো 8x/25, আর পি এর জায়গায় লিখবো এক্স টাকা, এটা আর, টি এর জায়গায় লিখবো 4 নিচে 100। তো কাটাকাটি করছি, 4 25 100, তুমি নিজে নিচে থেকে বাদ দিতে পারো 25, না হলে যদি মনে করো লিখবো লেখো, তাহলে হবে আর এক্স ইন্টু 25, আমি কোনাকুনি জাস্ট গুণ করেছি, আর এদিকে 8x ইন্টু 25, তাহলে এইখানে থেকে আর সমান 8x ইন্টু 25,
আর নিচে দেখো তোমার x ইন্টু 25, দেখো উপর থেকে 25 25 x x এগুলো কেটে যাবে, তাহলে থাকবে কত? 8। তাহলে সুতরাং ওই যে প্রশ্ন করা হয়েছিল যে বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে লিখবো অতএব বার্ষিক সরল সুদের হার 8% হলে অতএব বার্ষিক সরল সুদের হার 8% হলে তোমরা এবার বাকিটা লিখে নেবে। এরপর চতুর্থ প্রশ্ন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে? তাহলে এখানে লিখি, মনে করি আসল p সমান x টাকা। তো এক সেকেন্ড, এটা আসল না ধরে সুদ আসল ধরলে ভালো হবে। মনে করি সুদ আসলটা আমি x টাকায় p ধরলাম না, x টাকা ধরে নিলাম। তো সময় t সমান 10 বছর আর মোট সুদ ক্যাপিটাল I, এটা সমান 2/5 ইন্টু x। এরপর তাহলে তোমার নির্ণয় করতে হবে কি সরল সুদের হার কত। তাহলে তুমি এখানে লেখো যে সুদের হার r% ধরি। এখানে আরো একটা কথা, আসল কত সেটাও আমি লিখে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার, খেয়াল করো, যেটা সুদ আসল তার থেকে আমার মোট সুদ যদি বাদ দিই তাহলে হবে আসল বেরোবে। এই বিয়োগটা করলে 3x/5 আসবে। তাহলে 3x/5 টাকা। এরপর লিখি, এখন আমরা জানি I সমান PRT/100। তো I এর জায়গায় আমি লিখব 2x/5, P এর জায়গায় লিখব 3x/5, আর জানি না, T 10 বছর আর নিচে 100। আমি একটু দেখে নিই ঠিক লিখলাম কিনা। আচ্ছা 10 বছর, আচ্ছা মোট সুদ I ঠিক লিখেছি, বেশ। এইবার আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে 3x/5 হচ্ছে, এখানে 3x/5 একটু কাটাকাটি হয়ে যাবে, দেখো 5 2 10। তাহলে আমি আর নিচে 5 লিখছি না, 3x ইন্টু r ইন্টু 2 ইন্টু এই 5টা লিখবো, বেশ। আর ডান দিকে থাকবে 100 গুণ 2x। তাহলে এইখানে থেকে আমার r বের করতে হবে। তাহলে উপরে 100 গুণ 2x আর নিচে হচ্ছে 3x ইন্টু 2 ইন্টু 5, একটু কাটাকাটি যাবে, দেখো x x কেটে যাবে, 2 2 কেটে যাবে, আর 5 দিয়ে যদি কাটি এটা হবে 20। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 20, নিচে 3। তো এটাকে যদি ভগ্নাংশে বের করি তাহলে 6 পূর্ণ 2/3। তাহলে লিখবো অতএব সরল সুদের হার, আমি লিখছি না, নিজেরা লিখে নেবে, 6 পূর্ণ 2/3%। এরপর এই প্রশ্নটা দিয়ে শেষ করব। বলছে বার্ষিক 5% সরল সুদের হারে, তাহলে এখানে লিখি, যেটুকু পড়ছি সেটুকু লিখছি, সুদের হার r সমান 5%, কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আসল p সমান x টাকা আমরা ধরে নিচ্ছি। তো সময়, দেখো এখানে 1 মাসের কথা বলা হয়েছে, তো আমি সেটাকে বছরে করে নিচ্ছি, 1/12 বছর। 1 মাস তার মানে হচ্ছে 1/12 বছর। এরপর মোট সুদ I সমান, খেয়াল করো, 1 টাকা। এখানে তুমি আর একটু লিখতে পারতে, সময় t সমান
আমি উপরে লিখছি 1 মাস লিখে তারপর এটুকু লিখলে ভালো হতো। তো এবার আমরা কি জানি, আমরা জানি আই সমান পিআরটি বাই 100। তাহলে আই এর জায়গায় কত লিখবো? 1 টাকা। পি এর জায়গায় লিখবো এক্স, আর এর জায়গায় লিখবো কত পার্সেন্ট যেন, 5%। তাহলে 5 সময়ের জায়গা 1-এ 12 আর নিচে 100। তো আমার এখান থেকে দেখো এক্স এর মানটা বের করতে হবে। তো এবার বা আমি কাটাকাটি করে নিচ্ছি এটা দিয়ে, 5 20 100। এবার কোনাকুনি গুণ করব, এক্স ইন্টু 1-এর 12 এটা সমান হচ্ছে 20। তাহলে পরে এক্স সমান দাঁড়াবে 20 গুণ 12, তাহলে হচ্ছে 240 টাকা। তাহলে অতএব 240 টাকা 1 মাসের সুদ 1 টাকা হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে কমেন্ট করে